নমস্কার, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম প্রত্যেক দিনের মতো আপনাদের সামনে সিএএ নিয়ে কিছু আলোচনা করার জন্য। আজকের মূল আলোচনা পাসপোর্ট সংক্রান্ত। অর্থাৎ ইতিমধ্যে প্রচুর মানুষ সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব অর্জন করেছে। এই নাগরিকত্ব পাওয়ার পর, অর্থাৎ নাগরিকত্বের সার্টিফিকেটটি পাওয়ার পর তাদের প্রচুর লোকের প্রশ্ন যে আমরা সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব পেয়েছি, অর্থাৎ নাগরিকত্বের সার্টিফিকেটটি পেয়েছি, তাহলে আমি এখন পাসপোর্ট করব। এই পাসপোর্ট করতে গেলে আমার কি কি সুবিধা আছে এবং কি কি অসুবিধা আছে। তো এখন আমি আপনাদের সামনে এই পাসপোর্ট করতে গেলে কি কি সুবিধা আছে আর কোনগুলো আপনাদের অসুবিধা আছে সেটা নিয়ে একটু আলোচনা করছি। কারণ এই পাসপোর্ট একটি অন্যরকম ব্যাপার। পাসপোর্টটি আমাদের প্রত্যেকের প্রয়োজন, কারণ আমরা যারা বাংলাদেশ থেকে এসেছি প্রত্যেকের কেউ না কেউ বাংলাদেশে আছে, কোনো আত্মীয় কুটুম্ব বাংলাদেশে আছে, নিজের কাছের অতি আপনজন আছে। তো এখন আমরা এই পাসপোর্ট করে বাংলাদেশে যাওয়ার জন্যে অতি উদ্গ্রীব হয়ে আছি। তো অতি উদ্গ্রীব হওয়ার কারণ আমাদের নিকটজন পরিজন তাদের সঙ্গে দেখা করতে হবে। তো অনেকের কিন্তু পাসপোর্ট আছে, তাদের প্রশ্ন যে আমার তো পাসপোর্ট আছে, তো এবার এই পাসপোর্ট নিয়ে কি যাওয়া আসা যাবে? আমি তো হিয়ারিংয়ের সময়, আলোচনা করার সময় বলে দিয়েছি যে আমার পাসপোর্ট আছে। তো আমার বক্তব্য, আপনি বলেছেন আপনার পাসপোর্ট আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা আপনার নেই। আপনার যদি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যেয়ে থাকে, আপনি যদি রিনিউ করতে চান, তখন আপনি রিনিউ করার সময় আপনার বার্থ প্লেসটি বাংলাদেশ, সেই কথাটি আপনি অন্তত লিখে দেবেন, তাহলে আর আপনার কোনো সমস্যা হবে না। আর যে সমস্ত মানুষের পাসপোর্ট নেই অথচ আপনি এই মুহূর্তে সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব পেয়ে গেছেন, তাদের বলবো আপনারা এই দেশের একজন মানুষ যেমন ফ্রেশভাবে আবেদন করে, অর্থাৎ পাসপোর্ট পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করে, ঠিক সেভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন। শুধু বার্থ প্লেস বাংলাদেশ লিখেই আপনি অ্যাপ্লিকেশনটা করবেন। এতে আপনার আইনের কোনো জটিলতা থাকবে না, কোনো বাধ্যবাধকতা থাকবে না, এটা আপনাদের আমি বলতে পারি। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এই পাসপোর্ট হওয়ার পর ডিআইবি এসে আপনাদের কাছে অনেক অনেক নাটক ফাটক করে, অনেক টাকা পয়সা চায়। আমি বলবো এতদিন যা চেয়েছে, এখন যদি আপনাদের কাছে টাকা পয়সা চায়, তাহলে অনুগ্রহ করে হাত জোড় করে বলছি, অন্তত আমাদের সাথে একবার আলোচনা করবেন, যোগাযোগ করবেন। কোনো অফিসে, কোনো প্রশাসনিক কাউকে আপনি 1 টাকায় এই সিএএ সার্টিফিকেট পাওয়ার পর, অ্যাপ্লিকেশন করার পর যখন আপনার হাতে পাসপোর্টটা আসবে, তার আগে যদি কেউ আপনার কাছে 1 টাকা চায়, কোনো দালালেও চায়, অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা বুঝে নেব টাকা দিতে হবে কি দিতে হবে না। কারণ এখন আর সেই দিন নেই, সেই জামানাও নেই
এখন রং বদলের পালা নয়, এখন কিন্তু দিন বদলের পালা। এখন আচ্ছা দিন আমাদের পশ্চিমবঙ্গে এসে গেছে। এই রামরাজত্বে এখন কেউ কোনো দালাল আপনাদের কাছ থেকে 1 টাকা যদি হাত পেতে ঘুষ নিতে যায়, আপনারা হাতটাকে খপ করে ধরে বসবেন। ধরে বসেই আপনারা আমাদের ফোন দেবেন, আমরা সেখানে হাজির হয়ে যাব। বাকি ব্যবস্থা কি করতে হয় সেটা আমরা বুঝবো। যেখানে ওদের বিরুদ্ধে আমাদের কমপ্লেন করার করব। তবে আপনাদের কাছে কেউ টাকা পয়সা চাইলে প্রথম দিক দিয়ে আপনাদের যেটা করতে হবে, আপনারা যে কোনো কিছুর বিনিময়ে, গোপন ক্যামেরার বিনিময়ে হোক, যেভাবে হোক, অন্তত সেই লোকটির ভিডিওটি করে রাখবেন। তারপর আমরা বুঝব। তাহলে বুঝতে পারলেন, আপনি সিএতে সার্টিফিকেট পাওয়ার পর আপনি পাসপোর্ট করতে গেলে আপনাকে 1 টাকা চাইলেও আপনি দেবেন না। যদি চায় তাহলে আমরা বুঝবো কি করতে হবে। এখন দ্বিতীয় কথা হচ্ছে, অনেকে বলছেন আমার এবার ভোটার তালিকায় নাম ছিল, আমি ভোটও দিয়েছি। আমি শুধু তাদেরকে বলবো, আপনারা ভালো করে আইনটি পড়বেন এবং ভারতবর্ষের মহামান্য সুপ্রিম কোর্টের একটি রায় আছে, সে রায়টাও আপনারা দেখে নেবেন। আপনি বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে বা আফগানিস্তান থেকে আসার পর আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল ইত্যাদি ইত্যাদি, বা আপনি চাকরি বাকরি করেন সরকারি, অনেক কিছু করেছেন, করতে পারেন, এর কোনোটাই কিন্তু আপনার নাগরিকত্বর প্রমাণ বহন করে না। মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু স্পষ্ট ভাষায় এই কথাগুলো বলেছে। এটা আমার কোনো বানোয়াট কোনো কথা নয়, একেবারে আইনে যেটা বলেছে সেটাই আমি আপনাদের বললাম। এখন অনেকে বলছেন যে সিএতে অ্যাপ্লিকেশন করার পর নাগরিকত্ব পেলাম, পাওয়ার পর আমার আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই, জমির দলিল, আমার চাকরি বাকরি, এই কোনো কিছুর উপরে কি কোনো কেউ হস্তক্ষেপ করবে? তো আমি বলবো, আপনার কোনো একটি সুবিধাও আপনার এদেশের সরকার আপনাকে বঞ্চিত করবে না। এখানে স্পষ্টভাবে লেখা আছে যে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, লক্ষ্মী ভাণ্ডার, রেশন তোলা, জমি জমা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আপনি যে সমস্ত সুবিধা ভোগ করেন প্রত্যেকটি সুবিধা আগের মতো ভোগ করতে পারবেন আপনি সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার পরে। এটা হচ্ছে মূল কথা। এখন কথা হচ্ছে যে আপনি কত সালে এই ভারতবর্ষে ঢুকলে আপনি অনুপ্রবেশকারী বা আপনি শরণার্থী হিসাবে এই দেশে ধার্য হবেন বা গণ্য হবেন। এটা হচ্ছে 1939 সালের 19শে জুলাইয়ের পরে যারা এই ভারতবর্ষে ঢুকেছেন প্রত্যেককে এতদিন পর্যন্ত অনুপ্রবেশকারী ছিলেন। তাহলে কত সাল? 1939 সালের 19শে জুলাইয়ের পরে যারা এসেছেন প্রত্যেককে আপনারা অনুপ্রবেশকারী ছিলেন। এখান থেকে মাস 6 আগে ভারতের মহান সরকার, নরেন্দ্র মোদীজির সরকার, অমিত শাহজির সরকার, তারা একটি নোটিফিকেশন জারি করে বলেছেন যে, কি বলেছেন, যে 2024 সালের 31শে ডিসেম্বরের ভিতরে আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি এই 6 সম্প্রদায়ের মানুষ যদি এসে থাকেন পালিয়ে আসতে পারেন, কেউ পাসপোর্টে এসে থেকে যেতে পারেন আর ফিরে যাননি, আপনারা এখানে কোনো প্রকারে অবৈধ নয়, আপনাদের কোনো প্রশাসন আপনাদের ডিস্টার্ব করতে পারবে না। এখন 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতরে যদি কেউ ঢুকে থাকেন তারা কি করবেন? তারা সিএএতে আবেদন করবেন। সিএতে আবেদন করে আপনারা
নাগরিকত্ব নিয়ে নেবেন। তাহলে আর আপনাদের কোনো সমস্যা হবে না। এমতো অবস্থায় সরকারের যে নির্দেশনা আছে সেটা হচ্ছে এই সিএএ করতে গেলে আপনাকে কি কি কাগজ লাগবে। সেটা লাগবে, আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতরে ঢুকেছেন, তার ভিতরকার একটি প্রমাণপত্র, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল, পোস্ট অফিসের বই ইত্যাদি ইত্যাদি। আর কি লাগে? আর লাগবে আপনার পাড়ার যে কোনো একটি মন্দির থেকে আপনি ধর্মীয় সার্টিফিকেট নেবেন। যে মন্দিরটা রেজিস্ট্রেশন আছে, সেটা দুর্গা মন্দির হতে পারে, কালী মন্দির হতে পারে, শীতলা মন্দির হতে পারে, বড় ঠাকুরের মন্দির হতে পারে, ইত্যাদি ইত্যাদি ধর্মীয় প্রতিষ্ঠান। সেখান থেকে আপনারা এই ধর্মীয় সার্টিফিকেটটি কালেক্ট করবেন। আর কোর্টের মাধ্যমে 3টি কোর্ট নোটারি করবেন। যদি আপনার নামের বানান ভুল থাকে, যদি আপনার মিডিল নাম সমস্যা থাকে, যদি আপনার টাইটেলের সমস্যা থাকে, তাহলে আপনি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে একটা কোর্ট অ্যাফিডেভিট করে নেবেন। এই হচ্ছে ইন্ডিয়ার ভিতরের ডকুমেন্টস। আর বাংলাদেশ থেকে কি আনতে হবে? বাংলাদেশ থেকে আপনার আনতে হবে হয় আপনার নিজের, তা নাহলে আপনার বাবা, তা না হলে আপনার ঠাকুরদাদা, তা নাহলে আপনার পরদাদা, তা না হলে আপনার মা বা মায়ের মা, মায়ের বাবা, এদের জন্ম সার্টিফিকেট, ভোটার কার্ড, ব্যাংকের বই, জমির দলিল, জমির পর্চা, স্কুল সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি যে কোনো ডকুমেন্টস আপনারা আনতে পারলে সিএএতে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনারা অবশ্যই অবশ্যই সার্টিফিকেটটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা যদি কেউ সিএতে আবেদন করতে চান, আমার সাথেও যোগাযোগ করতে পারেন। যেখানে সুন্দরভাবে অ্যাপ্লিকেশন হয়, ভুল ত্রুটি হয় না, সেই সমস্ত জায়গার ঠিকানা আমি আপনাদের দিয়ে দিতে পারবো। দেখবেন প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশন করছে, ডিএলসিতে এসে ফিরে যাচ্ছে। তার একটাই কারণ, প্রত্যেকটা মানুষ ভুল ভাল অ্যাপ্লিকেশন করে আসছে, যে কারণে আমাদের এই হিয়ারিং সেন্টার থেকে আমাদের মানুষগুলো, উদ্বাস্তু মানুষগুলো ফিরে যাচ্ছে এবং ফিরে যেতে হচ্ছে। তাই বলবো, পথের পাশে এখানে সেখানে বেঙের ছাতার মতো বিভিন্ন জনে আছে, দেখবেন আমি অমুক রাজনৈতিক দলের বড় নেতা পরিচয় দিয়ে আপনাদের অ্যাপ্লিকেশন করিয়েছে, এখান থেকে ফিরে যাচ্ছেন। ফোন করলে বলছে ও আগে ওই রকম ছিল, ওই রকমভাবেই করতে, এখন আইন পাল্টিয়েছে। কান ভাঙা চল মারবেন গিয়ে এ সমস্ত মিথ্যা কথা বলার সাথে। তারা নিজেরা জানে না, আপনাদের ভুলে ভরা একটা অ্যাপ্লিকেশন করে ভুলের মধ্যে ঢুকিয়ে দিয়ে এখন নিজে সাফাই গাওয়ার জন্য বলছে আগে হতো, এখন হয় না। তো আমি বলবো আপনারা সতর্ক থাকবেন। যেখান থেকে সেখান থেকে আপনারা সিএতে কিন্তু আবেদন করতে যাবেন না। বোঝে না, জানে না এমন লোকের কাছে যাবেন না। তাহলে 3 মাস 4 মাস পরে আপনাদের হিয়ারিংয়ের ডেট পড়বে, এখান থেকে মুখ অন্ধকার করে বাড়িতে ফিরে যেতে হবে। এটা মাথায় রাখবেন। যাই হোক, আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় থাকবেন, আমাকে ফোন করবেন। আমার ফোন নাম্বার 9804682324। আমি এখানে বসেই আপনাদের অ্যাপ্লিকেশন করার সার্বিক সহযোগিতা করে দেব। তাছাড়া ভারতবর্ষের যে কোনো রাজ্যে আপনি থাকতে পারেন, আপনি আমার সাথে যোগাযোগ করবেন, আমাকে ফোন করবেন, আমি আপনাদের সিএতে আবেদন করার সার্বিক সহযোগিতা করে দেব। তা বন্ধুরা, তোমরা যে আমার প্রতিবেদন দেখো, তাদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার এই চ্যানেলটিকে তোমরা শেয়ার করে আমার এই বক্তব্য দেশ ও দেশের বাইরের লোককে দেখার সুযোগ করে দিও, যাতে মানুষগুলো দেখে একটু উপকৃত হয়। তো বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থেকো, সুন্দর থেকো, ভালো থেকো,
এই কামনায় আজকের মতো আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে অভিনন্দন, ভালোবাসা এবং বয়োজ্যেষ্ঠদের জন্য রইল আমার প্রণাম।